যুদ্ধ শেষে পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল ঘোষণা নেতানিয়াহুর। একদিনে নিহত ৮২। জেনিনে কূটনীতিকদের লক্ষ্য করে দখলদার বাহিনীর গুলির ঘটনায় নিন্দার ঝড়। এবার বাণিজ্যিক কৌশলে ভারত পাকিস্তান সংঘাত থামানোর দাবি ট্রাম্পের। আলোচনার জন্য সৌদি আরবকে উপযুক্ত স্থান আখ্যা শাহবাজ শরীফের। এবং একদিনেই রাশিয়ায় প্রায় ২৫০ ড্রোন হামলা ইউক্রেনের, প্রতিহতের দাবি মস্কোর। সুমিতে পাল্টা অভিযান, কুরস্ক অঞ্চলে পরিদর্শনে প্রেসিডেন্ট পুতিন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। যুদ্ধ শেষে পুরো গাজার নিয়ন্ত্রণ ইসরায়েলের কাছে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলমান যুদ্ধ বন্ধের জন্য কিছু শর্তের কথাও উল্লেখ করেন তিনি। এর মধ্যে আছে হামাসের নিরস্ত্রীকরণ, উপত্যকা থেকে সংগঠনটির সব নেতার বহিষ্কার এবং গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন। এদিকে পশ্চিম তীরের জেনিনে শরণার্থী শিবিরের প্রবেশ পথে কূটনৈতিক প্রতিনিধি দলকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। আন্তর্জাতিক চাপের মধ্যেই গাজায় চলমান অভিযানে একদিনে আরও ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনীর নারকীয় তাণ্ডবে গাজায় বেড়েই চলেছে হতাহত ফিলিস্তিনিদের সংখ্যা। বুধবার দিনভর বিমান হামলায় কেঁপে কেঁপে ওঠে গোটা উপত্যকা। গাজার জাবালিয়া শরণার্থী শিবির থেকে সবাইকে অবিলম্বে সরে যাবার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, জাবালিয়াও ছাড়াও ঘাবেন, আল শাইমা, শেখ জায়েদ, বেইত লাহিয়া প্রজেক্টেও অভিযান চালাতে পারে সেনারা। চলমান ইসরায়েলি হামলার কারণে গাজায় দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। ইসরায়েলি বাহিনী দাবি করেছিল ত্রাণবাহী প্রায় ১০০ ট্রাক উপত্যকায় প্রবেশ করেছে। তবে জাতিসংঘ জানিয়েছে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় সরবরাহ করা যাচ্ছে না ত্রাণ। এদিকে পশ্চিম তীরের জেনিনে শরণার্থী শিবিরের প্রবেশ পথে একটি বিদেশি কূটনৈতিক প্রতিনিধি দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীর সহকারী আহমেদ আল দিক বলেছেন, ৩৫ জন রাষ্ট্রদূত, কনসাল ও কূটনীতিকদের প্রতিনিধি দল অবরুদ্ধ ক্যাম্পের কাছে পৌঁছালে ইসরায়েলি সেনাবাহিনী নিয়ম লঙ্ঘন করে গুলি চালায়। কূটনীতিকদের সফরের সময় এ ধরনের হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। ইসরায়েলের গুলিবর্ষণকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ইইউ পররাষ্ট্রনীতি প্রধান কাজা কলাস। এই ঘটনার তদন্ত এবং দায়ীদের জবাবদিহি করার আহ্বান জানিয়েছেন তিনি। গুলিছোড়ার ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ইতালিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে মেলোনি সরকার। এছাড়া এই ঘটনার তীব্র সমালোচনা করেছে ফ্রান্স, কানাডা, জর্ডান, তুরস্ক। যদিও ইসরায়েল বলছে তাদের সেনারা কূটনীতিকদের সরিয়ে দিতে ফাঁকা গুলি চালিয়েছিল। গাজা ভূখণ্ড সম্পূর্ণভাবে ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে যাবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, চলমান সামরিক অভিযান শেষে গাজার সব অঞ্চল থাকবে ইসরায়েলের নিয়ন্ত্রণে। এ সময় নেতানিয়াহু চলমান যুদ্ধ বন্ধের জন্য কিছু শর্তের কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে হামাসের নিরস্ত্রীকরণ, উপত্যকা থেকে সংগঠনটির সব নেতার বহিষ্কার এবং গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় ইসরায়েলি দূতাবাসের ২ কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে ইহুদি জাদুঘরের বাইরে অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। একে ইহুদি বিদ্বেষী সন্ত্রাসী হামলা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে ধর্মীয় বিদ্বেষ ও উগ্রবাদের কোনো জায়গা নেই। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় বুধবার রাতে ওয়াশিংটন ডিসির ইহুদি জাদুঘরের বাইরে অনুষ্ঠান চলাকালে অতর্কিত হামলা চালায় অজ্ঞাত অস্ত্রধারী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। বন্ধ করে দেওয়া হয় সব সড়ক। এমনকি জাদুঘরের পাশে অবস্থিত জর্জ টাউন ইউনিভার্সিটির ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করা হয়। পরে ঘটনাস্থল থেকে এক নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ২ জন যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাসের কর্মী বলে উল্লেখ করা হলেও তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। একদম কাছ থেকে টার্গেট করে তাদের গুলি করা হয় বলে জানায় নিরাপত্তা বাহিনী। একে ইহুদি বিদ্বেষী হামলা বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের প্রতিনিধি। এ ঘটনাকে জঘন্যতম সন্ত্রাসী হামলা উল্লেখ করে এক এক্স বার্তায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত।
হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। ৩০ বছর বয়সী এলাইয়াস রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের বাসিন্দা বলে জানা গেছে। হামলার আগে ওই ব্যক্তিকে জাদুঘরের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। প্রকাশ্যে হামলার পর ইহুদি কমিউনিটিতে দেখা দিয়েছে আতঙ্ক। জননিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। হামলার তীব্র নিন্দা জানিয়ে ইহুদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত ইহুদি কমিউনিটি। হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ধর্মীয় বিদ্বেষ ও উগ্রবাদের কোনো জায়গা হবে না যুক্তরাষ্ট্রে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এবার বাণিজ্যিক কৌশলের মাধ্যমে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, এজন্য ইসলামাবাদ স্বীকৃতি দিলেও নয়াদিল্লি এখনও নিশ্চুপ। এদিকে ভারতের সঙ্গে আলোচনায় সৌদি আরব উপযুক্ত স্থান হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দুই দেশের বৈঠকে কাশ্মীর, পানি বন্টন চুক্তি, সন্ত্রাসবাদ ও বাণিজ্য ইস্যু আলোচনার মূল এজেন্ডা হিসেবে থাকবে বলে জানান তিনি। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। এ সময় প্রসঙ্গক্রমে আবারও ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে কথা বলেন ট্রাম্প। জানান, যুক্তরাষ্ট্রই নয়াদিল্লি ইসলামাবাদ সংঘাত থামিয়েছে, আর সেটি করা হয়েছে বাণিজ্যিক উপায়ে। ট্রাম্প দাবি করেন, অপারেশন সিঁদুরের পর নিয়ন্ত্রণ রেখায় যখন গোলাগুলি চলছে তখন ভারত পাকিস্তানকে সরাসরি যুদ্ধ বন্ধের তাগিদ দেন তিনি। ট্রাম্প আরও বলেন, পরিস্থিতি অনেক খারাপ হলে দুপক্ষের সঙ্গে আলোচনা করা হয়। শেষ পর্যন্ত মার্কিন চাপে সংঘাত বন্ধ হয়েছে বলে তিনি জানান। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি না আসলেও পাকিস্তান ট্রাম্পকে কৃতিত্ব দিয়েছে বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, সংকটপূর্ণ ইস্যুগুলো নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় সৌদি আরব হতে পারে নিরপেক্ষ মঞ্চ। নয়াদিল্লি ইসলামাবাদ আলোচনায় কাশ্মীর, পানি বন্টন চুক্তি, সন্ত্রাসবাদ ও বাণিজ্য মূল এজেন্ডা হিসেবে থাকবে বলে জানান শাহবাজ শরীফ। যদিও বৈঠক কবে হতে পারে তা এখনো জানা যায়নি। এর মধ্যেই বৃহস্পতিবার রেলওয়ে প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের রাজস্থানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীর প্রসঙ্গ টেনে মোদী বলেন, 22 এপ্রিল পেহেলগামের ঘটনায় 22 মিনিটে সন্ত্রাসীদের জবাব দেওয়া হয়েছে। पहलगाम में चली थी, लेकिन उन गोलियों से গুলি চলেছে পেহেলগামে, কিন্তু 140 কোটি মানুষের বুক ঝাঁঝরা হয়েছে। পুরো দুনিয়া ও আমাদের শত্রুরা দেখেছে সিঁদুর যখন বারুদে রূপ নেয় তখন আসলে কি হয়। जब सिंदूर बारूद बन जाता है तो नतीजा क्या होता है। ভারতের জনগণ ও সেনারা একাট্টা হয়ে সন্ত্রাসীদের মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সংকল্প করে বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদী। एकजुट होकर संकल्प। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, পরমাণু ইস্যুতে ফের আলোচনায় বসতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র। কোনো চুক্তির বিনিময়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থামাবে না ঘোষণা তেহরানের। বৈঠকের সফলতা নিয়ে শঙ্কা। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। জবাবে ইউক্রেনের সুমি শহরে পাল্টা ড্রোন হামলা চালায় রুশ সেনারা। এতে কয়েকজন হতাহত হয়েছে। এদিকে 1 মাস আগে ইউক্রেনীয় বাহিনীকে হটানোর দাবি করার পর প্রথমবার তুরস্ক অঞ্চল সফর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রতিরক্ষা বিভাগ বলছে একদিনে প্রায় 250 ড্রোন ভূপাতিত করেছে তারা। অন্যদিকে ইউক্রেনের দাবি, রাশিয়ার যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র তৈরির অংশ সরবরাহকারী একটি প্ল্যান্টে তাদের ড্রোন সফলভাবে আঘাত এনেছে। পাল্টা জবাব দিয়েছে রাশিয়াও। সীমান্তের ওপারে ইউক্রেনের সুমি অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি সামরিক স্থাপনা। কয়েকজন হতাহতেরও খবর পাওয়া গেছে। পরে ইউক্রেন জানায় অন্তত 76টি ড্রোন ছুড়েছিল রাশিয়া, যেগুলোর মধ্যে অন্তত 22টি প্রতিহত করতে পেরেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইউক্রেনীয় বাহিনীকে হটানোর দাবি করার পর প্রথমবার কুর্স্ক অঞ্চল সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরিদর্শন করেছেন নির্মাণাধীন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। পরে স্বেচ্ছাসেবকদের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় ইউক্রেনের সেনাদের অঞ্চলটি থেকে সরিয়ে দিতে সক্ষম হওয়ায় রুশ সামরিক বাহিনীর সদস্যদের প্রশংসা করেন পুতিন। যুদ্ধবিরতি নিয়ে পশ্চিমাদের আহ্বানকে কৌশল বলে উড়িয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আর্মেনিয়া সফরে গিয়ে ল্যাভরভ বলেন, ইউরোপ এখন যুদ্ধবিরতির কথা বলছে, শুধু ইউক্রেনকে আরও অস্ত্র জোগানোর
পৌঁছানোর সময় করে দিতে। এদিকে ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহী কিয়েভ। আলোচনার জন্য ভেন্যু ঠিক করার বিষয়েও তারা যে কোনো আহ্বানকে স্বাগত জানায়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থামাবে না বলে সাফ জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুক্রবার ইতালির রোমে অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চম দফার পরোক্ষ আলোচনার আগে এমন মন্তব্য করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। এদিকে বুধবার ইরানের পার্লামেন্ট আবারও বলেছে, নিজেদের পরমাণু অধিকার তারা কোনো চাপেই ত্যাগ করবে না। ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে বেশ কবার পরোক্ষ আলোচনা হয়েছে তেহরান ওয়াশিংটনের মধ্যে। দুপক্ষই আশার কথা শোনালেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না দেওয়ার বিষয়ে অটল যুক্তরাষ্ট্র। অন্যদিকে তেহরানও এই ইস্যুতে আগের অবস্থান থেকে এক চুলও নড়েনি। বিভিন্ন গণমাধ্যমের খবর, এমন পরিস্থিতিতেই শুক্রবার পঞ্চম দফায় পরোক্ষ আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশ। আরেক দফা আলোচনায় বসার আগেও নিজের অবস্থানে অনড় ইরান। বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়েছেন, চুক্তি হোক বা না হোক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবেই। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান কখনো কূটনীতি পরিত্যাগ করেনি, কিন্তু কোনোভাবেই অতিরিক্ত দাবি মানা হবে না। এই প্রেক্ষাপটে সরব হয়েছে ইরানের পার্লামেন্টও। এক বিবৃতিতে দেশটির আইন প্রণেতারা বলেছেন, অবাস্তব ও অহংকারপূর্ণ দাবিকে তারা প্রত্যাখ্যান করছেন। তাদের দাবি, আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পূর্ণ অধিকার রাখে। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে ইরানি আইন প্রণেতারা বলেন, কোনো বিদেশি চাপ ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সিদ্ধান্ত বদলাতে পারবে না। যুক্তরাষ্ট্রের চাপ আর ইরানের অনড় অবস্থান, সব মিলিয়ে রোমে হতে যাওয়া আলোচনায় সমঝোতার আশা ক্ষীণই মনে করছেন বিশ্লেষকরা। আর আলোচনা ব্যর্থ হলে পরিণতি হতে পারে ভয়াবহ। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। উদ্বোধনের দিনই ভেঙে পড়ল উত্তর কোরিয়ার ৫,০০০ টন ওজনের বিশাল যুদ্ধজাহাজ। স্থানীয় সময় বুধবার আকস্মিক দুর্ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। সংশ্লিষ্টদের কঠোর শাস্তি দেওয়া হতে পারে বলে জানিয়েছে গণমাধ্যম। এদিকে বৃহস্পতিবার সকালে উত্তর কোরিয়া সিউল অভিমুখে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। স্থানীয় সময় বুধবার উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলের চংজিন বন্দরের জাহাজ ঘাটে ৫,০০০ টনের নতুন যুদ্ধজাহাজের উদ্বোধন চলাকালে ভেঙে পড়ে জাহাজটির নিচের অংশ। এতে ভারসাম্য হারিয়ে ফেলে সম্পূর্ণ কাঠামো। বিপর্যস্ত হয় গোটা অনুষ্ঠান। আর এ অনুষ্ঠানে স্বয়ং উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এ ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, এই ঘটনাকে অবিবেচক, দায়িত্ব জ্ঞানহীন ও অপ্রমাণিত বিজ্ঞান চর্চার ফল বলে তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। বলেন, এই ঘটনা এক নিমেষেই পিয়ং ইয়ং এর গর্ব ধুলোয় মিশিয়ে দিয়েছে। এর আগে জাহাজটিকে কিম উত্তর কোরিয়ার নৌবাহিনীর আধুনিকীকরণে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে অভিহিত করেছিলেন। আগামী বছরের শুরুতে এটি মোতায়েন করার কথা ছিল। ঘোষণায় এসেছে, চলতি বছরের জুনের পার্টি সভার আগে জাহাজটি পুনর্নির্মাণ করতে হবে। জাহাজ নকশায় যারা যুক্ত ছিলেন তাদের বিচার হবে বলেও জানা গেছে। এ ঘটনা ক্ষমার অযোগ্য বলেও মন্তব্য করেছেন কিম জং উন। এদিকে উত্তর কোরিয়া বৃহস্পতিবার সকালে সিউলকে লক্ষ্য করে একাধিক ক্রুজ মিসাইল ছুড়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ক্ষেপণাস্ত্রগুলো কোথা থেকে ছোড়া হয়েছে বা উদ্দেশ্য কি ছিল তা বিশ্লেষণ করছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। কাকুলি আখতার। মৌসুমী বৃষ্টি ও ঝড়ে বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চল। রাজধানী নয়াদিল্লি সহ উত্তরপ্রদেশের লন্ডভন্ড অবস্থা। ঝড়ে গাছপালা ভেঙে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক যানবাহন। কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গাছ উপড়ে পড়ায় চূর্ণ বিচূর্ণ অবস্থায় একাধিক যানবাহনের। কোথাও পুরো গাছ গাড়ির উপর পড়ে গেছে, কোথাও আবার রাস্তার মাঝখানে ছড়িয়ে আছে বিশাল ডালপালা। এতে একদিকে যান চলাচল ব্যাহত হচ্ছে, অন্যদিকে বৃষ্টির পানিতে প্লাবিত রাজপথ। মৌসুমে বৃষ্টি ও ঝড়ে বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চল। স্থানীয় সময় বুধবার বৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে রাজধানী নয়াদিল্লি, উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা লন্ডভন্ড অবস্থা। স্থানীয়রা জানান, মণিপুরী জেলায় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ছিল। অনেকেই ছাদে ঘুমিয়ে থাকায় ঝড়ের হাওয়ায় উড়ে যাওয়া টিনের চাল লেগে গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হঠাৎ আবহাওয়া পরিবর্তন, ভারী বৃষ্টি ও ঝড়ে কোথাও কোথাও টিনের চাল উড়ে গেছে, অনেকে আহত হয়েছেন।
আগ্রায়ও ছিল তাণ্ডবের ছাপ। রাস্তার পাশে উপড়ে পড়েছে গাছ, ভেঙে গেছে ছোট সেতুর দেয়াল। মে মাসেই মৌসুমী বৃষ্টির এমন আগ্রাসী রূপে ভীত স্থানীয়রা। এদিকে চলতি বছর অনেক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। রাইসা জান্নাত, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন চলছে, সরাসরি যাচ্ছি সেখানে। হ্যাঁ, এটা এই সরকার কি নামে পরিচিত আর নিজেরাই কি নামে পরিচিত দিয়েছে, নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার। এখানে যদি কোনো ব্যক্তি সেখানে তাদের যে ক্লেম সেখানে এই প্রশ্নবিদ্ধ লোকজনকে রাখা ঠিক হবে না। প্রশ্ন হচ্ছে, আপনি লিখিত বক্তব্যে বলেছেন, আমার নাম মাহবুব সৈকত, আমি মাইটিভিতে কাজ করি। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের আগে দেশ পরিচালনার প্রস্তাব করেছেন। প্রশ্ন হচ্ছে স্যার, এই যে জাতীয় ঐক্য, সেই ঐক্যটা ভিত্তিতে কিভাবে এখন দেশ চালাবে, ফরম্যাটটা কি? কারণ হচ্ছে যে আপনাদের কাছে যেটি মনে হবে যে এইটি যৌক্তিক, সেটি তো অন্য দলের কাছে যৌক্তিক নাও মনে হতে পারে। সেক্ষেত্রে সরকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন চলছে, এতক্ষণ আমরা সরাসরি সেখানে ছিলাম। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।